হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে তারেক রহমান। যাত্রা নির্বিঘ্ন করতে শাহবাগ থেকে সরে আজিজ মার্কেটের সামনে ইনকিলাব মঞ্চ। দেশের সুতাকল ধ্বংসে সস্তায় সুতা রফতানি ভারতের দাবি বিটিএম এর। কম দামেই কাঁচামাল কেনার পক্ষে তৈরি পোশাক খাত। দেশীয় শিল্প রক্ষায় সরকারকে উদ্যোগ নেয়ার পরামর্শ। সাপ্তাহিক ছুটির দিনেও খোলা ব্যাংক। সংসদ নির্বাচন সংক্রান্ত আর্থিক লেনদেন সহজ করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। দেশ জুড়ে চলছে কার্যক্রম। কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন, একজনের মৃত্যু। টানা 3 দিনের ছুটিতে রাঙ্গামাটি বান্দরবানে পর্যটকের ভিড়। এবং বিশ্ববাজারে স্বর্ণমূল্যের নতুন রেকর্ড, প্রতি আউন্সের দাম ছাড়িয়েছে $4,500। ভূরাজনৈতিক উত্তেজনা মার্কিন সুদ হার কমানোর সম্ভাবনাই কারণ বলছেন বিশ্লেষকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে তারেক রহমান। এই মুহূর্তে গাড়ি বহরের সঙ্গে আছেন মুরসালিন হক জুনায়েদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আহমেদ স্বপন। সরাসরি প্রথমে যাচ্ছি মুরসালিনের কাছে। 25 ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তনের পর থেকেই নেতাকর্মীদের অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের যেই উচ্ছ্বাস এবং উদ্দীপনা, সেই উদ্দীপনার যেই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা বরণ করে নেওয়া সহ এবং তার যে এই ধারাবাহিক কর্মসূচির যে যাত্রাপথগুলোতে এই বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের যে অবস্থান, তারই ধারাবাহিকতা কিন্তু আজও রয়েছে। এবং দেখা গেছে যে মগবাজার ফ্লাইওভার থেকে নামার মুখেই হলি ফ্যামিলি হাসপাতাল সংলগ্ন যে সড়কটি রয়েছে, এখানে কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে যে তাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা স্বাগত জানাচ্ছেন এই সড়ক পথগুলোতে। সেখানেই গাড়ির গতি কিছুটা ধীর হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই। নেতাকর্মীদের এই যে উচ্ছ্বাস এবং তাকে যে স্বাগত জানানোর যে বিষয়টি রয়েছে সেটিকেও মূল্যায়ন করতে হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। এবং তারই প্রেক্ষিতে এই মুহূর্তে যেই সড়কটিতে এখন গাড়িবহর অবস্থান করছে সেখানে কিছুটা ধীর গতিতে গাড়ি এগিয়ে যাচ্ছে। আজকের দিনে যে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো রয়েছে, শুরুতেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির যে কবর জিয়ারতের যে কর্মসূচিটি রয়েছে, সেই কর্মসূচিতে যোগদানের জন্য গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন সকাল 10:40 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই উদ্দেশ্যেই তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে ওসমান হাদির যেই সমাধি রয়েছে সে সমাধিতে উদ্দেশ্যে তিনি যাচ্ছেন। সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, দোয়া মুনাজাত করবেন এবং তারপরে তার যে সব কর্মসূচিগুলো রয়েছে সেখান থেকে তিনি নির্বাচন কমিশনে যাবেন তার ভোটার কার্ড সংশ্লিষ্ট যে কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পন্ন করার জন্য। এবং সেখান থেকে তিনি যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আহত যোদ্ধাদের দেখতে যাওয়ার কথা, সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে। নতুন কর্মসূচি হিসেবে যেগুলো যুক্ত করা হয়েছে, ধানমন্ডিতে যে তার শ্বশুরালয় রয়েছে অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমানের যে বাবার বাড়ি, সেখানে কিন্তু তিনি যাবেন, সেখানে দেখা করতে যাবেন এবং সেখানকার কর্মসূচি শেষ করে তিনি যাবেন এভার কেয়ার হাসপাতালে, যেখানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপাতত এখন পর্যন্ত আজকের দিনের যে কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য, 4টি কর্মসূচি ধারাবাহিকভাবে একে একে সেগুলো শেষ করার জন্য কিন্তু তিনি এখন সড়ক পথে রয়েছেন, রাজধানীর বুকে আছেন। যেই জায়গাগুলোতে তিনি এখন পর্যন্ত যাবেন বলা চলে
চলে যে 25 ডিসেম্বর থেকেই যেটি দেখা গেছে যে নেতাকর্মীদের যে উপচে পড়া ঢল, যে ভিড়, তাকে এক নজর দেখার জন্য, তাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য এবং বিএনপির রাজনীতির মাঠে যে দৃঢ় অবস্থান রয়েছে সেটি প্রকাশ করার জন্য সেই ধারাবাহিকতা গতকাল অর্থাৎ শুক্রবার 26শে ডিসেম্বরেও কিন্তু যে তার পিতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে তিনি যখন শ্রদ্ধা জানাতে গিয়েছেন, দোয়া ও মোনাজাতের জন্য গিয়েছেন, সেখানেও কিন্তু দেখা গেছে যে নেতাকর্মীদের ব্যাপক পরিমাণ উপস্থিতি ছিল এবং সেই উপস্থিতি আসলে লম্বা সময়, প্রায় 17 বছরেরও কিছু বেশি সময় যে নির্বাসিত জীবন তারেক রহমান কাটিয়েছেন লন্ডনে, সেই নির্বাসিত জীবন পেরিয়ে তিনি বাংলাদেশে আসার পর নেতাকর্মীদের মধ্যে বলা চলে যে নতুন করে যেই উদ্দীপনা এসেছে, সেই উদ্দীপনারই বহিঃপ্রকাশ হিসেবে তিনি এখন পর্যন্ত যেখানেই যে সড়ক পথেই যে যাচ্ছেন, যে কর্মসূচিতে যাচ্ছেন, সেখানে তাদের ঢল নামছে এবং সেই ঢলের প্রেক্ষিতে তার যে যাত্রাপথ, তার যে গাড়িবহর, সেটির গতি কিন্তু কিছুটা ধীরে ধীরেই এগিয়ে যাচ্ছে এবং প্রথম যে কর্মসূচিটি সেটি হচ্ছে শাহবাগে যে ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, তার যে সমাধি রয়েছে সেখানে তিনি যাবেন, তাকে শ্রদ্ধা জানাবেন, তার প্রতি দোয়া এবং মোনাজাত করবেন। সেই কর্মসূচিটির উদ্দেশ্যেই এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িবহর সেটি মিন্টো রোডে প্রবেশ করেছে এবং এই মিন্টো রোডে হয়েই মূলত সেই শাহবাগের উদ্দেশ্যে তিনি এগিয়ে যাচ্ছেন। তবে বিপুল পরিমাণ যে নেতাকর্মীরা রয়েছে, বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো, বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অন্যান্য যা সব সংগঠনগুলো রয়েছে, তাদের নেতাকর্মীরা কিন্তু এই সড়কে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং বলা চলে যে সরকারের এবং বিএনপির যেই নিজস্ব নিরাপত্তা বলয়, সব কিছুকে ধরে নিয়ে সবকিছুকে একসাথে রেখেই আসলে নেতাকর্মীরাও সড়কে কিন্তু অবস্থান করছেন, যে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যে সড়কেই যাচ্ছেন সেখানে যেন তার যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, পাশাপাশি দলীয় যে উপস্থিতি আছে সেই উপস্থিতিগুলোকেও নিশ্চিত করার একটি বিষয় আছে। সার্বিকভাবে তার এই গাড়িবহরের সাথে নেতাকর্মীরাও কিন্তু এগিয়ে যাচ্ছেন। যারা মগবাজার ফ্লাইওভারের ঠিক নিচেই হলি ফ্যামিলি হাসপাতাল সংলগ্ন যে সড়ক, এখানে যারা অবস্থান করছিলেন তারাও কিন্তু এই গাড়িবহরের সাথে মিছিল নিয়েই এগিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের সঙ্গে। এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গেছে যে গতকাল 26 ডিসেম্বর তারেক রহমান তার পিতা এবং বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যখন গিয়েছেন, তখনও কিন্তু নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ছিল এবং সেই উপস্থিতির জোয়ারে কিন্তু তার যে দুটি কর্মসূচি গতকাল ছিল সেটি সামান্য কিছুটা হলেও সময় লেগেছে এবং সেই প্রেক্ষিতে সেই জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাতের পর তিনি জাতীয় স্মৃতিসৌধে 1971-এর যে মুক্তিযুদ্ধে শহীদদের যে স্মৃতিসৌধ রয়েছে স্মরণে, সেই স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জানাতে যান এবং সেই শ্রদ্ধা জানানোর যে কর্মসূচিটিতে তিনি গিয়েছেন। এই যে সড়কটি, অর্থাৎ বলা চলে যে এই রাজধানীর এই মিরপুর সড়ক থেকে শুরু করে একেবারে নবীনগরে যেই স্মৃতিসৌধটি অবস্থিত রয়েছে, পুরো সড়কেই কিন্তু নেতাকর্মীদের ঢল ছিল এবং তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই কর্মসূচিগুলোকে সম্পূর্ণভাবে যে নিরাপত্তা এবং দলীয় যে উপস্থিতি, সেই
মিশেলেই তারা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তারই ধারাবাহিকতায় আজও কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তিনি যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহবাগ সংলগ্ন ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদির যেই সমাধি রয়েছে সেই সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন এবং যে দোয়া ও মোনাজাত করবেন সেই কর্মসূচির উদ্দেশ্যে তিনি মিন্টু সড়ক এই মুহূর্তে কিন্তু তিনি পেরিয়ে যাচ্ছেন এবং মিন্টু সড়ক পেরিয়ে গিয়ে তিনি এরপরে যে ওসমান হাদির যে সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং দোয়া মোনাজাত করবেন। তারপরে তার যে ধারাবাহিক কর্মসূচিগুলো রয়েছে নির্বাচন কমিশনে তার ভোটার কার্ডের যে কাজ সেটির উদ্দেশ্যে রওনা হবেন। এই মুহূর্তে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকাটি পার হয়ে শাহবাগ অভিমুখে যাচ্ছেন। শাহবাগ মোড় হয়ে সরাসরি তিনি যে শহীদ ওসমান হাদির যে সমাধি রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। শহীদ ওসমান হাদি গত 12 ডিসেম্বর যে তাকে নির্বাচনী প্রচারণা শেষ করার পর রিক্সা যোগে সহকর্মীদের সাথে ফিরছিলেন, তখন তাকে গুলি করা হয় এবং সেই গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু 18 ডিসেম্বর শহীদ ওসমান হাদি তিনি মারা যান এবং তার এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশের সব রাজনৈতিক মহল থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু যে 25 ডিসেম্বর যে সংবর্ধনা মঞ্চে তিনি সেখানেও কিন্তু ওসমান হাদির কথা স্মরণ করেছিলেন এবং তখন তিনি বাংলাদেশে আসার পূর্বেই যে অনুষ্ঠান সূচিগুলো 3 দিনের জন্য 25, 26 এবং আজ 27 ডিসেম্বর 3 দিনের যেই কর্মসূচিগুলো চূড়ান্ত করে রাখা হয়েছিল তার মধ্যে কিন্তু ওসমান হাদির এই কবর জিয়ারত অন্যতম এবং এই ওসমান হাদির কবর জিয়ারতের যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচি কেন্দ্র করে বলা চলে যে ইন্টারকন্টিনেন্টালের যে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সেই ওসমান হাদির যে সমাধি রয়েছে তার সেই সমাধিতে শ্রদ্ধা নিবেদন কার্যক্রমের উদ্দেশ্যেই কিন্তু এই গাড়ি বহর এগিয়ে যাচ্ছে এবং সেই যে সমাধি রয়েছে তার সেই সমাধিতে শ্রদ্ধা নিবেদন কার্যক্রমের উদ্দেশ্যেই কিন্তু এই গাড়ি বহর এগিয়ে যাচ্ছে এবং সেই এগিয়ে যাওয়ার প্রেক্ষিতে বলা চলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আজকের দিনের যে প্রথম কর্মসূচিটি সেটি শেষ করবেন এবং তারপর ধারাবাহিকভাবে তার আজকের দিনে যে আরও 3টি কর্মসূচি রয়েছে সেই 3টি কর্মসূচির উদ্দেশ্যে কিন্তু তিনি যাত্রা করবেন। এখান থেকে তিনি যাবেন রাজধানীর আগারগাঁও এলাকায় নির্বাচন কমিশনে তার যেই ভোটার সংক্রান্ত যে কার্যক্রম রয়েছে সেটি সম্পন্ন করতে যাবেন এবং সেটি শেষ করে তিনি ধানমন্ডি মাহবুব ভবন থেকে সেখানে যাবেন এবং তারপর যাবেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যেখানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই মুহূর্তে তার গাড়িটি কিন্তু বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহবাগ সংলগ্ন যে জায়গাটি সেখানে শহীদ ওসমান হাদির যেই সমাধি রয়েছে সেই সমাধির একেবারেই নিকটে পৌঁছে গেছেন। সেখানে তিনি এই যেই শহীদ ওসমান হাদির যে সমাধি সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন, তার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়াও এবং মোনাজাতও কিন্তু সেখানে তিনি থাকবেন এবং এই যে পুরো সড়কপথে কিন্তু বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সবগুলোই বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, প্রতিটি এই সংগঠনেরই নেতাকর্মীরা কিন্তু এই পুরো সড়কপথটির দুপাশে অবস্থান করছেন এবং তারা এখানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং
বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে কেন্দ্র করে দলীয় যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানে কিন্তু পুরো সড়কটি তারা মুখরিত রেখেছেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা স্বাগত জানাচ্ছেন আনন্দ উচ্ছ্বাসের সাথে, এবং দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন কাটানোর পর বাংলাদেশে প্রত্যাবর্তনের পর থেকে কিন্তু তাকে ঘিরে দলের মধ্যে উচ্ছ্বাস চলছে। আমরা শহীদ ওসমান হাদির সমাধি স্থলে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ, আমরা তার কাছ থেকে পরবর্তী অংশ জেনে নিব। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই ইনকিলাব মঞ্চের ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে ইতিমধ্যেই তিনি শাহবাগে চলে এসেছেন। যদিও সকাল থেকেই নেতা কর্মীরা তারা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এবং তার শুধুমাত্র তাকে এক নজর দেখার জন্য সকাল থেকে অপেক্ষামান অবস্থায় রয়েছে। আমাদের ফ্রেমে এখনো তাকে দেখানোর চেষ্টা আমরা করছি। আমার সহকর্মী মুরসালিন জুনায়েদ আপনাদের দেখানোর চেষ্টা করছিলেন, আমার ফ্রেমেও আমি দেখানোর চেষ্টা করছি। তিনি 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 অলরেডি ঢুকে গেছেন, দেখতেই পাচ্ছেন যে তিনি এই ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন। তিনি আজকে কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি যে এই 2 দিনে তিনি বুলেট প্রুফ একটি বাস ব্যবহার করলেও আজকে কিন্তু তিনি সম্ভবত বাসটি ব্যবহার করছেন। আজকে তিনি তার যে ব্যক্তিগত ল্যান্ড ক্রুজার গাড়ি রয়েছে সেটিতেই তিনি আসছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে গাড়ির ভেতর থেকেই তিনি হাত নাড়িয়ে তাদের সংবর্ধনার জবাব দিচ্ছেন এবং নেতাকর্মীরা দলীয় পতাকা, জাতীয় পতাকা উড়িয়ে নেতাকর্মীরা তাদের সংবর্ধনা জানাচ্ছেন। আবার তো পিছনে চলে গেছে। এই রাস্তা দিয়ে তিনি আজকে তিনি যতটুকু আমরা জানতে পেরেছি তিনি বুলেট প্রুফ বাসটি ব্যবহার করছেন না, তিনি ব্যবহার করছেন তার যে গাড়ি রয়েছে ল্যান্ড ক্রুজার, সেই গাড়িতে তিনি আসছেন। যেটি বলছিলাম যে সকাল থেকেই যে সকল নেতাকর্মীরা তাকে দেখার জন্য অধীর আগ্রহে এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলেন, দাঁড়িয়েছিলেন রাস্তার দুপাশে পতাকা নিয়ে, দলীয় পতাকা, জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু হাত নাড়িয়ে এবং পতাকা উড়ানোর মধ্য দিয়ে জনাব তারেক রহমানকে তারা সংবর্ধনা জানিয়েছেন। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও কিন্তু গাড়ির ভেতর থেকে হাত নাড়িয়ে এই সংবর্ধনার জবাব তিনি দিচ্ছেন তার সমর্থক, দলীয় কর্মী সহ সাধারণ মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে। দেখতেই পাচ্ছেন এই ল্যান্ড ক্রুজার গাড়িটি আমার ফ্রেমে দেখানোর চেষ্টা আপনাদের করছি। এই গাড়ির মধ্যেই তিনি আজকে এসেছেন এবং এই গাড়িটি শাহবাগের যেখানে ওসমান হাদির কবরটি রয়েছে সেই প্রান্তে আসবেন। যা বলছিলাম যে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আশাকে উপলক্ষ করে এই পুরো এলাকাটি কিন্তু বেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা একদম ঘিরে ফেলা হয়েছে। আমরা যখন সকালবেলা এখানে আসি তখন থেকে দেখছি যে পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত করছেন। পাশাপাশি ঠিক 9টার কিছু পর আমরা দেখেছি দলের সিনিয়র নেতৃবৃন্দ তারা এখানে এসেছেন, অর্থাৎ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছেন। পাশাপাশি সালাউদ্দিন আহমেদকে আমরা দেখতে পাচ্ছি, রিজভী আহমেদ তাকেও দেখতে পাচ্ছি আমরা। পাশাপাশি অন্যান্য যারা সিনিয়র নেতা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগেই অর্থাৎ 10টার কিছু আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে রাজনৈতিক প্রেক্ষাপট যে তৈরি হয়েছিল, অর্থাৎ ওসমান হাদিকে গুলি করা বা উদ্দেশ্য প্রণোদিত হত্যার যে উদ্দেশ্য, গুলি করার যে উদ্দেশ্য, সেটিতে নির্বাচন বানচালের যে শঙ্কা তৈরি হয়েছিল সেই শঙ্কা কিন্তু তখনই আসলে অনেকটাই কেটে গেছে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশের মাটিতে প্রত্যাবর্তন করেছেন। অর্থাৎ 25 তারিখ যিনি যখনই আসলে ঢাকার মাটিতে পা দিয়েছেন তখনই আসলে নির্বাচনের যে বানচালের যে শঙ্কাটি তৈরি হয়েছিল সেটি কিন্তু অনেকটাই কেটে গেছে, এমনটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানে যে সকল নেতা কর্মী উপস্থিত হয়েছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে
রাজনীতির গণতন্ত্রের যে অগ্রযাত্রার ধারা সেটি আরো সুগম হয়েছে যখন আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন আসলে দেশে ফিরেছেন। আপনি জানেন দেশে ফেরার পরে তাকে সংবর্ধনা দিতে লাখো নেতাকর্মী কিন্তু উপস্থিত হয়েছিলেন। যত সেই বিমানবন্দর থেকে 300 ফিট এবং 300 ফিট থেকে তিনি যখন এভারকেয়ার হসপিটালে গিয়েছিলেন এবং তার বাসা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু লাখো নেতাকর্মী তাদের উপস্থিতি ছিল এবং তাকে শুধুমাত্র এক নজর দেখার জন্য অনেকেই এসেছেন, পাশাপাশি সাধারণ মানুষও অনেকে এসেছেন, পাশাপাশি নেতাকর্মীরা তাকে যেভাবে সংবর্ধনা দিয়েছেন, নেতাকর্মীরা এই সংবর্ধনার মাধ্যমেই বলছেন যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা যেটি শুরু হয়েছে তারেক রহমানের আসার মাধ্যমে সেটি আরও বেশি সুগম হবে এবং গণতান্ত্রিক যে পথগুলো দমিয়ে দেওয়া হয়েছিল সেই পথগুলো আবারও সক্রিয় হবে, এমন প্রত্যাশা কিন্তু এই যারা যে সকল নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন তারা বলছেন। এই মুহূর্তে ঠিক যে ওসমান হাদির কবরটি রয়েছে সেই কবরের কাছাকাছি, একদম কাছাকাছি কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি বহরটি এসে পৌঁছেছে। তার সামনে যে পুলিশ ভ্যানটি ছিল সেটি গেটটি পার করেছে এবং এই কাছাকাছি মুহূর্তেই তিনি এসছেন। পিছনে প্রথম দিন যেরকম আমরা দেখেছি তার গাড়ির নিরাপত্তা দিতে দুই পাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমন ছিল, পাশাপাশি নেতাকর্মী, উচ্ছ্বাস নেতাকর্মীও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমার ফ্রেমে নিশ্চয়ই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি বহরের যে গাড়ি সেটি ইতিমধ্যেই আমাদের সামনে এসে পৌঁছেছে, অর্থাৎ মাজারের কবরের যে গেটটি রয়েছে সেই গেটে একদম এসে পৌঁছেছে এবং বহরের সামনের যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো পাস হয়ে গেছে। এখনই আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িটি, উনি যে গাড়িতে এসেছেন, অর্থাৎ এই 2 দিন তিনি প্রথম দিন থেকে শুরু করে গতকাল সাভারে অর্থাৎ স্মৃতিসৌধ পর্যন্ত বুলেট প্রুফ বাস ব্যবহার করলেও আজকে কিন্তু তিনি তার যে প্রেডো গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে তিনি এখানে উপস্থিত হয়েছেন। ভেতর থেকেই নেতাকর্মীদের তিনি তার সংবর্ধনার জবাব দিচ্ছেন, অর্থাৎ যে সকল নেতাকর্মী যারা এখানে উপস্থিত হয়েছিলেন প্রতিটা নেতাকর্মী শুধুমাত্র একটিবার তাকে দেখার উদ্দেশ্য এবং হাত নেড়ে সেই উদ্দেশ্য, অর্থাৎ সেই প্রত্যাশার নেতাকর্মীদের যে প্রত্যাশা তারেক রহমানকে এক নজর দেখবে, সেই প্রত্যাশা কিন্তু নেতাকর্মীদের যেরকম পূরণ হচ্ছেন, পাশাপাশি যেটি বলছিলাম যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু সেই প্রত্যাশা হাত নাড়িয়ে জনগণকে সেই প্রত্যাশার জবাব দিচ্ছেন। ইতিমধ্যে গাড়িটি একদম গেটের সামনে চলে এসেছে। অসংখ্য নেতাকর্মীর ভিড়ের কারণে দেখতেই পাচ্ছেন সামান্য একটু ভেতরে ঢুকতে হয়তো একটু সময় লাগতে পারে, কেননা যখন আসলে যেদিন আসলে 25 তারিখে তিনি যখন স্বদেশ প্রত্যাবর্তনে অর্থাৎ প্রথম দিন আসেন, যখন আসলে তার ফ্লাইটটি ল্যান্ড করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তখন থেকেই কিন্তু নেতাকর্মীদের যে উল্লাস সেটি কিন্তু প্রত্যেকটা নেতাকর্মীর চোখে মুখে আমরা সেটির প্রমাণ পেয়েছি। সেই উল্লাসের ধারা কিন্তু আজকে এই কর্মসূচির 3য় দিন এখানেও কিন্তু রয়েছে। তো প্রথম দিন যখন 300 ফিটে তিনি বক্তব্য দিয়েছিলেন, তিনি কিন্তু সেই 47 থেকে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত প্রত্যেকটি যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করেছেন। পাশাপাশি বিশেষ করে তিনি ওসমান হাদির এই ঘটনার কথা তিনি বলেছেন। তিনি স্মরণ করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। গতকালকে আমরা দেখেছি তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়েছেন, সেখানে যারা আসলে তাদেরকে স্মরণ করেছেন। পাশাপাশি গভীর রাত পর্যন্ত, যেহেতু গতকালকে তার পৌঁছাতে অনেক রাত হয়েছিল, গভীর রাত পর্যন্ত যে সকল নেতা কর্মী পরিশ্রম করে এবং তাকে এক নজর দেখার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন, তাদেরকেও কিন্তু তিনি ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি আজকে সকাল থেকে এই 3য় দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি আজকে যখন এই ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে বাসা থেকে বের হন, সেই বাসা থেকেই কিন্তু তার নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দিয়ে আসছেন। যদিও তিনি আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উঠে তিনি কারওয়ান বাজারের যে ল্যাম্পটি রয়েছে সেখান থেকে এসেছেন এবং এখান থেকে এইটুকু আসতেই কিন্তু অনেক বেশি সময় লেগে গেছে, কেননা চারপাশেই বলতে গেলে রাস্তার দুপাশেই কিন্তু অসংখ্য নেতা কর্মী তাকে শুধুমাত্র দেখার জন্য উপস্থিত হয়েছেন। নিশ্চয়ই আমার ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা আমি করছি।
যে জনক তারেক রহমানের যে প্রোটোকল যারা দিচ্ছিলেন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা তাদের ব্যারিগেড অনেকটাই বিশৃঙ্খল অবস্থা তৈরি করেই কিন্তু নেতাকর্মীরা তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুধুমাত্র একটিবার দেখার জন্য এবং একটিবার তাকে খুব ক্লোজলি তাকে দেখার জন্য এই নেতাকর্মীদের এমন অবস্থান দেখতেই পাচ্ছেন। জাতীয় পতাকা নেড়ে, দলীয় পতাকা নেড়ে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। তো যেটি বলছিলাম যে তিনি 25শে ডিসেম্বর যখন 300 ফিটে বক্তব্য দিচ্ছিলেন, তখনই কিন্তু যারা 1947 সাল থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত যারা শহীদ হয়েছেন, যারা শহীদের কাতারে নাম লিখিয়েছেন, তাদেরকে কিন্তু সংবর্ধনা, তাদেরকে কিন্তু গভীরভাবে তিনি স্মরণ করেছেন। তারই অংশ হিসেবে আজকে তৃতীয় দিন, এই তৃতীয় দিনেও কিন্তু অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। তৃতীয় দিনেও কিন্তু তিনি ওসমান হাদিকে ভুলেননি, অর্থাৎ তার কর্মসূচির আজকের দিনের প্রথম অংশটাই হচ্ছে তিনি ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং এখান থেকে কবর জিয়ারত শেষ করার পরে তিনি যাবেন ইসিতে তার যে এনআইডি রেজিস্ট্রেশন সেটি করার জন্য। যদিও আজকে রাজধানীর নিটোর হাসপাতাল অর্থাৎ পঙ্গু হাসপাতালে তার একটি কর্মসূচি ছিল, তবে সেই কর্মসূচিটি দলের পক্ষ থেকে প্রত্যাহার করা হয়েছে, অর্থাৎ তিনি আজকে সেখানে যাচ্ছেন না। অর্থাৎ আজকে তিনি এখান থেকে যাওয়ার পরে ইসিতে যাবেন, ইসিতে যাওয়ার পরে আরও দুটি তার কর্মসূচি রয়েছে। তিনি ধানমন্ডির একটি বাসায় যাবেন এবং সেখান থেকে আজকে আবারও তিনি তার মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আবারও এভার কেয়ারে দেখতে যাবেন, এমনটাই দলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে। নিশ্চয়ই আমার ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করি। গাড়িটি যে কবরের গেটটি রয়েছে, অর্থাৎ যে গেট, সেই গেটের সামনেই দাঁড়িয়ে আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এখনো গাড়ি থেকে সম্ভবত নামেননি, যদিও আমার নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে এই ফ্রেমে হয়তো আপনাদের এখন আমি দেখানোর চেষ্টা করলেও হয়তো সেটি সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি দর্শকদের টেলিভিশনের মাধ্যমে যারা দেখছেন সেই সকল বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার উদ্দেশ্য টিভি স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তিনি গাড়ি থেকে নেমে কবর জিয়ারতের উদ্দেশ্যে তিনি ওসমান হাদির কবরের সামনে যাচ্ছেন। এটি আমরা ড্রোনের শটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তিনি ওসমান হাদির কবরের সামনে গিয়েছেন এবং সেখানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সহ অন্যান্য যারা সিনিয়র নেতা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, রিজভি আহমেদ সহ আরও যারা সিনিয়র নেতাকর্মী রয়েছে তারা কিন্তু উপস্থিত হয়েছেন। যদিও অন্যান্য যারা নেতা বা কর্মী রয়েছেন তাদেরকে গেটের বাইরেই অবস্থান করতে বলা হয়েছে, কেননা এত বেশি নেতাকর্মীদের চাপ, এই চাপে যেন এই যে কর্মসূচি সেটি যেন কোনোভাবে বিশৃঙ্খলা অবস্থা তৈরি না হয়, এজন্য অন্যান্য যারা নেতাকর্মী বা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী রয়েছে, বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন ইউনিট থেকে যারা এসেছেন তাদেরকে বাইরে অবস্থান করার কথা বলা হয়েছে, যেন এই এত মানুষের অর্থাৎ এত নেতাকর্মীর ভিড়ে যেন এই কর্মসূচিটি কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনায় রূপ না নেয় সেজন্য। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। সকাল থেকে আমরা দেখেছি র্যাব, পুলিশ, বিজিবির অসংখ্য সদস্য এই নিরাপত্তার জন্য এই এলাকাটিতে এসেছেন। পাশাপাশি একটি কথা বলতে হয়, গতকালকে থেকেই এই আজকের কর্মসূচি অর্থাৎ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই হাদির কবর জিয়ারত ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা কিন্তু অনির্দিষ্টকালে সেখানে অবস্থান করার ঘোষণা করলেও এই আজকের কর্মসূচি অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই হাদির কবর জিয়ারতকে উদ্দেশ্য করে তারা কিন্তু সেই শাহবাগটি ছেড়ে দেন এবং পরবর্তীতে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি কিন্তু খুব নিরবিচ্ছিন্নভাবেই এখানে আসলে উপস্থিত হন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কবরের সামনে দাঁড়িয়েছেন। দেখতেই পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ঠিক কবরের সামনে, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর রয়েছে, সেই কবরটির সামনে তিনি উপস্থিত হয়েছেন, ওসমান হাদির কবরের সামনে, এবং সেখানে দলের অন্যান্য নেতারাও উপস্থিত রয়েছেন এবং ফুল দিয়ে তাকে আসলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হবে। হয়তো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পরে একটি মোনাজাত হবে এবং এই মোনাজাতের মধ্য দিয়ে আসলে বিপ্লবী হাদি, শহীদ হাদিকে শ্রদ্ধাভরে স্মরণ করবেন তারেক রহমান, এমনটি আমাদের ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। কবরের সামনে তিনি এখনো অবস্থান করছেন এবং শ্রদ্ধা জানাতে অন্যান্য নেতাকর্মীদের তার পিছনে অবস্থান করছেন। যেটি বলছিলাম যে আসলে এত বেশি নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সেটি সামাল দিতেও হিমশিম খেতে হচ্ছে। যদিও দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে নেতাকর্মীরা বাইরে অবস্থান করবেন। দেখতেই পাচ্ছেন যে শহীদ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার দলের সিনিয়র নেতারা। আমার ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করছি, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, একই সাথে শ্রদ্ধা জানাচ্ছেন তার দলের সিনিয়র নেতারা। অর্থাৎ আমরা সকাল থেকেই ফুল দেয়া শেষ করে দাঁড়িয়ে থেকে তাকে ওসমান হাদিকে শ্রদ্ধা জানানো হচ্ছে। জনাব তারেক রহমান তিনি যেদিন প্রথম দিন আসেন সেদিনই কিন্তু এই যারা
দেখলেন যে শহীদ ওসমান হাদির কবরে পুষ্পস্তবক অর্পণ করার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর দোয়া করেছেন ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায়। দোয়া করার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু দোয়া করেছেন ওসমান হাদির জন্য এবং তার রুহের মাগফিরাত কামনা করেছেন। এখন সেখান কবরের পাশ থেকে তিনি আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছেন। যেটি বলছিলাম যে জনাব তারেক রহমান তিনি কিন্তু দেশে পা রাখার সাথে সাথে নিজের জন্মভূমির 17 বছর পর নিজের জন্মভূমির মাটি তিনি ছুঁয়ে দেখেছেন। অর্থাৎ ওসমান হাদিকে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করার পর এই কবরের যে প্রান্ত সেখান থেকে তিনি বের হবেন কিছুক্ষণের মধ্যে এবং দোয়ার মাগফিরাত কামনার এই কর্মসূচির এই অংশতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন। এটি আমাদের ফ্রেমে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করেছে। পাশাপাশি দলের অন্যান্য সিনিয়র নেতা উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পেলাম ছাত্রদলের যিনি সভাপতি রয়েছেন রাকিব, তিনি উপস্থিত ছিলেন। পাশাপাশি অন্যান্য যারা সিনিয়র নেতা ছিলেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। বাহিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেগ পেতে হচ্ছে নেতাকর্মীদের এই অবস্থান সরিয়ে দেওয়ার জন্য, কেননা এত বেশি নেতাকর্মীর উপস্থিতি এখানে হয়েছে যেটি সেই প্রথম দিন থেকেই আসলে আমরা দেখতে পেরেছি। যখনই আসলে তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে পা রাখেন তারপর থেকে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস ছিল সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি ওসমান হাদির কবর জিয়ারত শেষ করার পর এখন এখানে যে সকল কবর রয়েছে অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের কবরে দোয়া পড়া শেষ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক আপনারা সময় টেলিভিশনের ফ্রেমে দেখতে পাচ্ছেন জনাব তারেক রহমান তিনি ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, দোয়া করেছেন, তার রুহের মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি জাতীয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরেও তিনি শ্রদ্ধা জানিয়েছেন ফুল দিয়ে এবং সেখানেও দাঁড়িয়ে থেকে তিনি দোয়া করেছেন, রুহের মাগফিরাত কামনা করেছেন। এছাড়াও এখানে যে সকল কবর রয়েছে তাদেরকেও কিন্তু শ্রদ্ধাভরে স্মরণ করেছেন, গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছেন এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো এখান থেকে বের হবেন। তার এই আজকের কর্মসূচি অর্থাৎ এই দোয়া বা এই আয়োজনে কিন্তু অংশ নিয়েছেন বিএনপির বিভিন্ন সিনিয়র নেতা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তাও এখানে উপস্থিত হয়েছেন তার এই কর্মসূচিতে। এছাড়াও সকাল থেকেই হাদির এই কবরে এই দোয়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছিলেন বিভিন্ন সড়কে, অর্থাৎ গুলশানের 196 নাম্বার বাসার সামনে থেকে একদম এই হাদির কবরের ঠিক গেট পর্যন্ত নেতাকর্মীদের অবস্থান কিন্তু অটল। তারা কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেছেন এই সামনের গেটের যে এলাকাটি সেটি। এছাড়াও তারা দলীয় পতাকা উড়িয়ে জাতীয় পতাকা উড়িয়ে তারা দলের সর্বোচ্চ নেতাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা স্বাগত জানাচ্ছেন। তাদের মুখে কিন্তু উচ্ছ্বাস রয়েছে, নেতাকর্মীদের মুখে কিন্তু যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে। যে উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছিলাম 25শে ডিসেম্বর তিনি যখন 17 বছর পর দেশের মাটিতে পা রাখেন তখন থেকেই তারা বলছেন যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা সেটি
আরো বেশি এগিয়ে যাবে। জনাব তারেক রহমান যেদিন পা দিয়েছেন দেশের মাটিতে সেদিন থেকেই, পাশাপাশি তিনি বলেছেন যে এত 17 বছর দেশের মাটিতে না থাকলেও দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা, দেশের 1947 থেকে 24-এর আন্দোলন পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা, সেটি কিন্তু তিনি প্রথম দিনই তার বক্তব্যের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, প্রকাশ করেছেন। তারই অংশ হিসেবে তিনি 24-এর একটি বিপ্লবী, যিনি গত 12ই ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হন এবং গত 20 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি নিহত হন। এবং আমরা এই হাদির দেখতেই পাচ্ছেন ফ্রেমে তিনি গাড়ির সামনে দাঁড়িয়ে নেতা কর্মীদের হাত নাড়িয়ে সেই যে ভালোবাসার জবাব জনাব তারেক রহমান দিচ্ছেন, নেতা কর্মীদের প্রতি যে ভালোবাসা সেটি হাত নাড়িয়ে এবং সবার প্রতি দোয়ার কথা তিনি বলছেন। তিনি এই মুহূর্তে গাড়িতে উঠেছেন। গাড়িতে ওঠার আগ পর্যন্ত নেতা কর্মীদের যে ভালোবাসা জানানোর প্রক্রিয়া সেটি কিন্তু তিনি অনেক সেই প্রথম দিন থেকেই করেছেন। আজও কিন্তু তিনি সেটি ভুলে যাননি। অর্থাৎ গাড়িতে ওঠার আগে তিনি কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে নেতাকর্মীদের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রতিদান হিসেবে তিনি এটি দিলেন। এখন গাড়িটি এখান থেকে বের হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি গাড়িটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বসেছেন এবং বসার আগে তিনি জনগণের, অর্থাৎ যে সকল নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন তাদের সংবর্ধনার জবাব হাত নেড়ে তিনি দিয়েছেন। তারও আগে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, সেখানে ফুল দিয়ে ওসমান হাদিকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি কিন্তু কোনোভাবেই 47 থেকে 24-এর আন্দোলনে যারা বিপ্লবী ছিল, যারা শহীদ হয়েছে তাদেরকে ভোলেননি। তিনি প্রথম দিনই এসে তার বক্তব্যেই সেটি আমরা প্রকাশ পেয়েছি। তিনি প্রথম দিনই হাদির মতো বিপ্লবীদের তিনি স্মরণ করেছেন। তার অংশ হিসেবেই তার স্বদেশ প্রত্যাবর্তনের 3য় দিনেও তিনি হাদির কবর জিয়ারত করার উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছেন। এই উদ্দেশ্যকে বা এই কর্মসূচিকে নেতাকর্মীরা কিন্তু ব্যাপক ভাবে গ্রহণ করেছেন। তারা বলেছেন যে দেশের বাইরে তিনি এতটি বছর থাকার পরেও দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য যে সকল মানুষ প্রাণ হারিয়েছে, দেশের গণতন্ত্রের জন্য যে সকল মানুষ অসুস্থ হয়ে আছে তাদেরকে কিন্তু ভোলেননি। এবং এই গণতন্ত্রের অগ্রযাত্রায় তারেক রহমানের যে ভূমিকা সেটি বাংলাদেশে তিনি ফেরার সাথে সাথেই সেটি আরো বেশি অগ্রগতিতে রূপ নিয়েছে। সেটিরই বহিঃপ্রকাশ তিনি যেদিন প্রথম ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য যে সকল নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত হয়েছিলেন, তারই বহিঃপ্রকাশ এই গণতন্ত্রের অগ্রযাত্রা তিনি যে দেশের বাইরে থেকেও তিনি এগিয়ে নেওয়ার যে চেষ্টা সেটি তিনি করেছেন, এমনটি নেতাকর্মীরা আমাদেরকে বলছেন। পাশাপাশি বলছেন যে আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের নেতৃত্বে আবারও বিএনপি ভালো কিছু করবে এমন প্রত্যাশা নেতাকর্মীদের মধ্যে রয়েছে। কেননা তারা বলছেন যে যখন বাংলাদেশে তিনি আসেন, বাংলাদেশে 25শে ডিসেম্বর বাংলাদেশে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন অর্থাৎ 25শে ডিসেম্বর যখন তিনি আসেন, তার আগে রাজনৈতিক যে পরিস্থিতি ছিল, অর্থাৎ বিএনপির বিভিন্ন নেতারাই জানিয়েছিলেন যে হাদির এমন ঘটনা সহ আইন শৃঙ্খলার যে ঘটনা ছিল সেটিতে যেরকম নির্বাচনের বানচালের ষড়যন্ত্র তারা দেখছেন, পাশাপাশি আজকে এবং এই 2 থেকে 3 দিনের বক্তব্যে কিন্তু নেতারা বলছেন যে নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র ছিল সেটি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই সেই ষড়যন্ত্র অনেকটাই কেটে গেছে এবং এই ষড়যন্ত্র পুরোপুরি না কাটলেও কিছুটা কেটে গেছে। এবং এই পরিস্থিতিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের প্রত্যাশায়, জনগণের প্রত্যাশায় আবারও
বিএনপি ভালো কিছু করবে এমনটাই প্রত্যাশা করছেন এখানে যারা যে সকল নেতাকর্মী উপস্থিত হয়েছেন তারা। দেখতেই পাচ্ছেন যে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষ করে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এখন গাড়িতে তার গাড়িবহরটি রওনা দিয়েছে। অর্থাৎ গাড়িবহরটি এই কবরের গেট থেকে এখন শাহবাগের দিকে মুভ করেছে। তার উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে ভোটার হতে ইসির পথে তারেক রহমান। সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাটে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুনে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। সকাল 6:45টার দিকে আগুন লাগে, খবর পেয়েই ছুটে যায় ফায়ার সার্ভিস। এই ঘটনায় জাহাজের ক্রু সহ 15 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 194 জন যাত্রী জাহাজটিতে করে সেন্ট মার্টিনে যাওয়ার কথা ছিল, পরে 120 জন যাত্রীকে অন্য জাহাজে তুলে দেওয়া হয়েছে, বাকিরা যেতে পারেননি। আগুনের কারণ জানতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেখছেন এই সময়ের বাণিজ্য। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা 5টি ব্যাংকের আমানতকারীরা শিগগিরই সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। বাংলাদেশ ব্যাংক শুক্রবার এ তথ্য জানালেও আমানতকারীরা কবে থেকে টাকা তুলতে পারবেন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময় জানানো হয়নি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে সম্প্রতি এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে যে আগামী 29 ডিসেম্বর সোমবার থেকে মার্জারের আওতাভুক্ত একটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হবে। এই সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা 5টি ব্যাংকের আমানতকারীরা শিগগিরই সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে না পেরে 10টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা এবং ব্যাংককে অবতরণ করেছে। ঘন কুয়াশায় দৃষ্টি সীমানায় রানওয়ে না আসায় ফ্লাইটগুলো ডাইভার্ট হয়ে যায়। ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী রাত 12টার পর আসা 2টি ফ্লাইট ঢাকা থেকে ডাইভার্ট হয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া রিয়াদ থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দর এবং কুয়েত থেকে আসা ফ্লাইট ব্যাংককে ডাইভার্ট হয়ে যায়। স্কেডিউল বিপর্যয়ের পাশাপাশি বিভিন্ন ফ্লাইট 3 থেকে 5 ঘন্টা দেরিতে আসার কথা রয়েছে। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলী। ধন্যবাদ ইমন। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।